৫৩ বছরের বাংলাদেশের ইতিহাসে গত কয়েকদিন আগ পর্যন্ত যেই ধ্বংসযজ্ঞ, যেই সংঘাত সহিংসতা আমরা দেখেছি তা নিঃসন্দেহে আমাদের দেখবার কথা ছিল না। কিন্তু এই সংঘাত সহিংসতা আসলে কেন হলো, কাদের জন্য হলো? যেই কোটা আন্দোলনকে ছাত্র থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত যৌক্তিক দাবি করছিলেন, সেই যৌক্তিক আন্দোলন কেন এরকম ধ্বংসযজ্ঞে, কেন এরকম রণক্ষেত্রে রূপ নিল, সেই প্রশ্ন আসলে সবারই। আমরা সেই জায়গাটিতেই আসতে চাই এবং সংঘাত সহিংসতায় আসলে কার দায় কতটুকু, সেই প্রশ্ন উত্তর খুঁজে বের করতে চাই। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। আমি তাসনুভা তন্নি আছি আপনাদের সাথে। সংঘাত সহিংসতা কার দায় কতটুকু, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবং আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং আপনি একজন শিক্ষক, সেই হিসেবে ছাত্রদের সাথে আপনার সংযোগের জায়গাটি খুবই সরাসরি। সেখান থেকে একটু জানতে চাই, ছাত্ররা আসলে যে আন্দোলন করছিলেন সেটিকে একটা সময় সবাই আসলে যৌক্তিক বলছিলেন। আমরা দেখেছি যে খোদ সরকার থেকে শুরু করে আইন প্রশাসন পর্যন্ত সবাই যথেষ্ট সহনীয় ভূমিকা পালন করছিলেন। এই আন্দোলন হঠাৎ করে রণক্ষেত্রে পরিণত হলো এবং যথেষ্ট সংঘাত সহিংসতা আমরা দেখেছি। আমরা রাষ্ট্রীয় সম্পদকে কিভাবে ধ্বংস হতে দেখেছি, সেটি নিশ্চয়ই আমাদের পক্ষে আসলে ভুলে যাওয়া সম্ভব না। এই দায় আসলে কাউকে না কাউকে তো নিতেই হবে। কার দায় কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ তাসনুভা, আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক আসিস ভাইকে এবং দেশ টিভির অসংখ্য দর্শকবৃন্দকে। আসলে কোটা আন্দোলন করছিল আমাদের শিক্ষার্থীরা। আমি একজন শিক্ষক হিসাবেও দেখেছি যে তারা 1 জুলাই থেকে কোটা আন্দোলন করছিল। আমাদের শিক্ষকদেরও একটা আন্দোলন চলছিল। কোটা আন্দোলনকারীরা আমাদের কাছে এসেছিল, স্যার আমাদের আন্দোলনকে সমর্থন করুন, আপনারা পক্ষে, মানে তোমাদের আন্দোলন এটা তো কোর্টে বিচারাধীন, আমরা কি বলবো, তবে কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান চাই। এমনকি আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টেটমেন্ট আমরা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে। সেখানেও কিন্তু আমরা বলেছি এই কোটা আন্দোলনের একটা যৌক্তিক সমাধান চাই। কিন্তু আমরা দেখলাম পরবর্তী পর্যায়ে কোটা আন্দোলনটা 10 তারিখ থেকেই কিন্তু কোটা আন্দোলনকারীরা আমাদের এই মধ্যে কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমাদের যে ডক্টর এস.এম. মাকসুদ কামাল সাহেব, যিনি আমাদের উপাচার্যের দায়িত্ব পালন করছেন, উনি চেষ্টা করছিলেন। দেখলাম যে ওনার সাথে উচ্চপদস্থ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনরা উপাচার্যের পাশের রুমে বসে বসে প্রায় রাত্রে মিটিং করতেছে কোটা আন্দোলনকারীদের সাথে। এমনকি মনে হচ্ছিল যে একটা সমস্যার সমাধান মনে হয়ে যাবে, মানে যেহেতু আইনি প্রক্রিয়াও কোর্ট থেকে বলছিল যে এটা সময় দিয়েছে, যে সময়টা পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে আসা হলো যখন অনেক কিছু হয়ে গেল। কিন্তু আমরা যেহেতু, আমি আইনের ছাত্রও না, এবং কি এই বিষয়ে আমি ওইভাবে মন্তব্য করার সাহস তখন আমাদের ছিল না, কোর্ট কন্ডেম হতে পারে। পরবর্তী পর্যায়ে দেখলাম যে এটা কোর্টে এটাকে এগিয়ে নিয়ে এসে যে রায়টা হলো আপিলেটেড বিভাগ থেকে, সেখানে তো 93% আপনার শিক্ষার্থীদের সাধারণ মেধা, 5% মুক্তিযোদ্ধা, 1% গোষ্ঠীর জন্য, 1% আপনার ছাত্ররা আসলে যে দাবি করছিলেন অনেকটা ছাত্রদের পক্ষেই গেছে, কিন্তু আমরা দেখেছি আদালতের রায়। কিন্তু এই আন্দোলনটা 10 তারিখের পর থেকে আমরা দেখলাম যে আন্দোলনের ভিতরে আস্তে আস্তে কিন্তু আন্দোলনটা বেড়ে যাচ্ছে। ছাত্রলীগ ভার্সাস কোটা আন্দোলনকারী, এবং কি কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগের অধিকাংশ। এখানে আমার একটি প্রশ্ন আছে। আপনি নিজে বলছিলেন যে আপনি একজন শিক্ষক এবং ছাত্ররা শুরুতেই আপনাদের কাছে এসেছিলেন, যে শিক্ষক হিসেবে আসলে আপনাদের করার কি আছে? যে রণক্ষেত্র আমরা দেখেছি সেখানে আসলে ছাত্রদেরকে খানিকটা শান্ত করবার শুরুতেই সেই দায় কি আসলে শিক্ষকদেরও কিনা? পর্যায়টাই আপনাদের রণক্ষেত্রটা তো পরে এসেছে। পরে তো কোটা আন্দোলনকারীদের হাতে ছিল না, তাদের নেতৃত্বে ছিল না। তারা প্রথম 5 জন সমন্বয়ক ছিল, পরবর্তী পর্যায়ে বাড়িয়ে তারা প্রায় 60 জন সমন্বয়ক করেছিল। তারা কিন্তু আন্দোলনটা যেভাবে নিয়েছিল, পরবর্তী পর্যায়ে 13, 14, 15 তারিখে আমরা বুঝে গেলাম যে এখানে বহিরাগতের অনুপ্রবেশ। তারপর মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, সেটাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানও দেওয়া হলো, এমনকি আমাদের শিক্ষার্থীরা জানতেও না। সেই সময় কি আসলে শিক্ষকদের কোনো ভূমিকা আমরা দেখেছি? দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রভোস্টরা থাকে, আবাসিক শিক্ষকরা থাকে, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বুঝিয়েছেন এবং কি বলছিলেন যে ইভেন কি আপনি দেখেন 15, 16, 17 তারিখ এই 3 দিন আমরা কিন্তু সন্ধ্যা থেকে আমাদের উপাচার্যের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টরা, আমাদের হাউস টিউটররা, প্রক্টোরিয়াল টিম, সিন্ডিকেটের সদস্যরা, উপাচার্য, আমাদের 2 জন, আমাদের কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতি, আমরা ভোর পর্যন্ত 3 দিন আমরা আপ্রাণ চেষ্টা করেছি কোনোভাবে যেন সংঘাত না হয়। 15 তারিখে কিন্তু মূলত সংঘাতটা যখন আরম্ভ হলো একটা সভাকে কেন্দ্র করে, আপনার 12টায় কোটা আন্দোলনকারীরা সভা দিয়েছে আর 3টায় দিয়েছে ছাত্রলীগ। কোটা আন্দোলনকারীরা 12টার সভাটি একটায় নিয়ে আসলো, 3টার সময় দেখা গেলো তাদের একটা গ্রুপ রয়ে গেল, যেখানে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সভা করছিল, সেখান থেকে গিয়েই তারপর দেখা গেল যে হল দখল,
তারপরে সিট দখল, তারপরে হলে ভাঙচুর, তারপরে প্রবেশদেরকে অবরুদ্ধ করা, এমনকি একটা পর্যায়ে আপনার যে শিক্ষকরা আহত হয়েছে ওই দিন। কিন্তু আমরা দেখলাম যে 15 তারিখে আমাদের শিক্ষার্থীরা যখন আহত হলো, আমাদের মাননীয় উপাচার্য আমাকে এবং আমাদের প্রোপাচার্য শিক্ষা ডক্টর শীতেশ চন্দ্র বাসার এবং আমাদের শিক্ষক সমিতির একজন সদস্য শফিউল আলম ভূঁইয়াকে বললো আপনারা মেডিকেলে যান। আমরা মেডিকেলে গেলাম, সেখানে কোটা আন্দোলনকারীরা আহত অবস্থায় পেলাম। ছাত্রলীগের দুতরফাভাবে এক ধরনের আসলে সংঘাত সহিংসতা সৃষ্টি হলো। আমি আজ একটু আপনার কাছে আসতে চাই, যেটি বলছিলেন ডক্টর নাজিমুল হক ভূঁইয়া, শিক্ষকরা হয়তো তাদের জায়গা থেকে চেষ্টা করছিলেন, কিন্তু সেটা কি আসলে আপনার যথোপযুক্ত মনে হয়েছে কিনা, কিংবা যে সংঘাত সহিংসতা আমরা দেখেছি সেখানে আমরা সবাই বুঝতে পারছি আসলে একটি তৃতীয় পক্ষের হয়তো একটি অবস্থান আছে, এবং খোদ ডিবির প্রধান আজকে বলেছেন যে ঘোষণা ছিল আসলে লন্ডন থেকে, এবং নির্দেশনা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলি 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোটা আন্দোলনকারীদের সকল আন্দোলন শান্তিপূর্ণ ছিল। এরপরে শিক্ষকরা যতই চেষ্টা করুক আর সমাধান করার পর্যায়ে ছিল না। ওনারা হয়তো চেষ্টা করেছেন, ইউনিভার্সিটিতে থাকেন, ইউনিভার্সিটির শিক্ষক, ভিসি সবাই চেষ্টা করেছেন, কিন্তু এটার দুটো কারণ। একটা কারণ হলো বিষয়টা রাজনৈতিক দলের হাতে চলে গেছে, অর্থাৎ বিশেষ করে সরকারি দলের হাতে। 2 হলো সব বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের যে ছাত্র সংগঠন, তাদেরকে সবসময় শিক্ষকরা, বিশেষ করে যারা সিনিয়র শিক্ষক অর্থাৎ পলিটিক্স করে, পলিটিক্সের সাথে যুক্ত, তারা কিন্তু তাদের সাথে সবসময় একটা সম্পর্ক রাখে, কারণ ভিসি হইতে হবে, অমুক পদে যেতে হবে, তাদের দরকার পড়বে, সুতরাং তাদের কথায় তারা নিবৃত্ত হবে না। কিন্তু যারা প্রফেশনাল মোস্ট সিনিয়র সাংবাদিক, যারা রেসপেক্টেবল, তারা কিন্তু এইসব সমস্যার মধ্যে আসতে চায় না, আসেও না, কারণ তারা জানে তারা অপমানিত হবে, তাদের কথা রক্ষা হবে না। যেমন আমরাও ছাত্র ছিলাম, তখন দেখেছি যে একজন শিক্ষক যখন এসে আমাদেরকে কথা বলতো, আমরা কিন্তু অবশ্যই মানতাম তাকে রক্ষা। কিন্তু যে শিক্ষক মনে করবে যে আমার কথা রাখবে না, সে কিন্তু কোনো সময় সে অপমান হওয়ার জন্য আসবে না। সেটা তো শিক্ষকদের কথা আপনি বলছেন, শিক্ষকদের কথা ধরে নিলাম ছাত্ররা সেই সময়টাতে শোনেননি, কিংবা শিক্ষকরা আলাদা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন একই সময়কালীন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বারবার বলছিলেন ছাত্রদেরকে ধৈর্য ধরবার জন্য। আমরা দেখলাম সেখানেও আসলে কেউ কারো কথা শুনে না। গন্ডগোলটা ওই জায়গায়, সমস্যাটা ওই জায়গায়। কালকেই যুগান্তরে আমার লেখা ছাপা হয়েছে। আমি 5 থেকে 6টা সুযোগ এসেছিল সরকারের পক্ষে এই কোটা আন্দোলন সমস্যার সমাধান করা, সরকার করে নাই। সরকার বল ঠেলে দিয়েছে কোর্টের কাছে। এখন আপনি বলেন, সংবিধানের আপনার 28 এবং 29 অনুচ্ছেদ অনুযায়ী এই কোঠার ব্যাপারে, কোঠা সংস্কার বলেন, কোঠা না রাখা বলেন, কাকে কত কোঠা দিবে কি না দিবে, সবটা সরকারের দায়িত্ব। এখানে হাইকোর্ট যে 2018 সালে যে কোঠাটা বাতিল করলো, সেটা তিনি এই হাইকোর্ট রিভাইভ করলো কি করে? এইটার ব্যাপারে যদি, কিন্তু যখন আসলে পুরো বিষয়টি তদন্তাধীন বা মামলার আওতায় ছিল, তখন আসলে আমি বলছি না, আমারটা শুনে নেন, অপেক্ষা করা তো প্রয়োজন ছিল। আমার কথা শুনে নেন। যখন হাইকোর্ট এটাকে রিভাইভ করলো কোঠা, সরকার এটাকে বাতিল করেছিল, কনস্টিটিউশনালি সরকারের অধিকার ছিল বাতিল করা, রাখা না রাখা, কাকে কতটুক দিবে না দিবে সব সরকারের। হাইকোর্ট এটাকে বাতিল করে রিভাইভ করে দিল। তখন সরকারের আপিল বিভাগে বলা উচিত ছিল যে এটা অসাংবিধানিক, এটাকে হাইকোর্টের রায়কে বাতিল করা হোক। অ্যাটর্নি জেনারেল সরকার যা আপিল বিভাগে যা আপিল করলো, এটার ব্যাপারে আপিল করলো, এবং সরকার থেকে তখন বলা হলো সবাই কোটা সরকারের পক্ষে, সরকারের পক্ষ থেকে সবাই বললো। হ্যাঁ, এই জায়গাটার সমস্যা একটা তৈরি হলো। সাথে সাথে কোটা সংস্কারের এরা বলল যে আমরা কোর্টের রায় চাই না, আমরা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত আছে। তাদের দাবিটা সঠিক ছিল, কারণ এখানে রাষ্ট্র, সরকারই তো দায়িত্ব পালন করবে, এখানে আদালতের নাক গলানোর কোনো প্রয়োজন ছিল না। হাইকোর্ট জটিলতা তৈরি করেছে, 1। 2 হলো আপিল বিভাগ যে রায় দিছে সংবিধানের 104 ধারা অনুযায়ী, দেশের যে অবস্থা, গোলযোগ অবস্থা তৈরি হয়ে গেছে, এইখানে আপিল বিভাগের সামগ্রিকভাবে দেশের শান্তি স্বস্তির জন্য তার রায় দেওয়ার এখতিয়ার 104 অনুচ্ছেদে আছে, এবং সেই রায়টা দিছে, যৌক্তিকভাবেই দিয়েছে। এখন সেই যৌক্তিকভাবে রায় আসার পরেও আমরা কিন্তু ধ্বংসযজ্ঞ চলতে দেখলাম। এরপরে হয়েছে ঘটনা, সেখানে ঘটনা আছে, যে আপনি
এই যে শিক্ষক আন্দোলনরা করতেছে না, এনাদের সাথে দায়সারা গোছের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি মন্ত্রী একবার কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে ওনাদের সাথে তো আলোচনা করে সমাধান করা খুব কঠিন ছিল না, করে নাই তো, পাত্তা দেয় নাই তো। ঠিক কোঠা আন্দোলনদেরও পাত্তা দেয় নাই, পাত্তা দেয় নাই, তার উপসর্গ এখন পর্যন্ত আছে। দেখেন আপনি 3 জন সমন্বয়কারী এখন ডিবির তত্ত্বাবধানে, 3 জন, 59 জন সমন্বয়কারী আছে। এটা হলো প্রথমে 6 জন ছিল, এরপরে জোনাল সমন্বয়কারী করা হয়েছে, রাজশাহী বিভাগ, অমুক বিভাগ, তমুক বিভাগ ইত্যাদি। তো এই 3 জনকে এখনও ছাত্রদের যে আপনার আম জনতা গ্রেপ্তার হচ্ছে না, এর ভিতরে ছাত্ররাও গ্রেপ্তার হচ্ছে। জি, কিন্তু আসলে যে হত্যাযোগ্য কিংবা যে সংঘাত সহিংসতা আমরা দেখেছি সেটি কারোরই কাম্য নয়। সেটি আসলে কোনো ছাত্রের মৃত্যু থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো মৃত্যুই নিশ্চয়ই আমরা কাম্য করতে পারি না। কিন্তু এরপরেও কিন্তু আমরা এই ঘটনাগুলো দেখলাম, কেন আসলে সেই সময়টাতে আমরা ধৈর্য ধারণ করতে পারলাম না? ডক্টর নিজামুল হক ভূঁইয়া, তৃতীয় পক্ষ তার মানে যারা ঢুকে গেছেন তারা কি সবচেয়ে বেশি শক্তিশালী কিনা? আমি আপনাকে একটা কথা বলবো, আমি তো শেষ করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনার 15 তারিখে আমরা হসপিটালে দেখতে গেলাম কোটা আন্দোলনকারী এবং আপনার ছাত্রলীগের কর্মীদেরকে, তারা বললো স্যার আপনারা এত দেরি করে আসলেন কেন? কিছু অভিযোগ তারা কাতরাচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তারপরে একটা পর্যায়ে আমরা ধৈর্য ধরাও ঠিক হয়ে যাবে। আমরা সামনে আসলাম, সামনে আসার পরে দেখলাম যে মেডিকেলের সামনে আসার পরে শহীদুল্লাহ হলের গেট দিয়ে ঢুকতে গেলাম, সেখানেও কিন্তু আমরা কোটা আন্দোলনকারীদেরকে পেলাম। বললো যে স্যার এদিকে যাবেন না, এখানে আমরা অবস্থান করছি। ওরা ওই সম্মানটুকু আমাদেরকে করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বোধহয় সেখানে একটি পর্যায়ে দেখলাম যে আমাদের শহীদুল্লাহ হলে প্রায় 200-300-র মতো আপনার বহিরাগত প্রবেশ করেছে। তখন প্রভোস্ট ফোন করেছে আমাদের উপাচার্যকে, তারপর পুলিশ এসেছে, পুলিশ বললো রেড দিবে, আমাদের উপাচার্য নিষেধ করেছে না, হলে পুলিশ ঢুকানো যাবে না। তার পরবর্তী পর্যায়ে দেখেন আমরা কিন্তু 15 তারিখ তো এইভাবে গেল, 15 তারিখে রাত্রে থেকে হল দখল, রুম ভাঙচুর, 300-র মতো রুম ভাঙচুর করা হয়েছে। এমনকি দেখছি যে সেখানে আপনার সবই বহিরাগতরা সেখানে প্রবেশ করেছে। এমনকি বহিরাগতরা এমনভাবে প্রবেশ করে শিক্ষকদেরকে গালিগালাজ করতেছে, শিক্ষকদের গায়ে হাত দিচ্ছে। তারপরে আপনার দেখা যাচ্ছে আমাদের ছাত্ররা পিছন থেকে বকাবকি করতেছে শিক্ষকদের, কারণ সাহস পড়ছে না নৈতিকতার কারণে শিক্ষকদের। আমাদের মহিলা শিক্ষক বলেন, আমাদের রোকেয়া হলে যে ঘটনাটা ঘটানো হলো, আপনারা জানেন যে 16 তারিখে রোকেয়া হলে আপনার এই বহিরাগতরা বোরকা পরে এসে মুখে ব্র্যান্ড পরে আপনার মরিচের গুঁড়া নিয়ে আমাদের ছাত্রীদের চোখের উপরে স্প্রে করতেছিল। ছাত্রলীগের আতিকা নামে একজন মেয়েকে 8-9 তলা থেকে ফেলে দিতে চেয়েছিল, তারপরে দিয়ে শিক্ষকরা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেছে। এই যে ধরেন মানে এই যে ঘটনাগুলো করছে, এখানে বহিরাগত কেন আসবে? এখানে তো শিক্ষার্থীরা লেগে যেন শিক্ষকরা এসেছে। আমরা তখনই বুঝতে পেলাম যে নিয়ন্ত্রণটা কোটা আন্দোলনকারীদের হাতে নেই। এই জায়গাটিতে আমি যদি একটু থামাই আপনাকে, আমরা সবসময় আসলে এটাই দেখি বাংলাদেশে যে কোনো যৌক্তিক আন্দোলনকে আসলে রাজনীতিকীকরণ করা হয় কোনো না কোনো ভাবে, কিন্তু কেন এবং সেই রাজনীতিকীকরণ করার ফলাফল আসলে আমরা দেখলাম এবারে যে রাজনীতিকরণ করা হয় না। কোটার পরবর্তী পর্যায়ে পরবর্তী 2 দিন যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, পৃথিবীর অনেক দেশে আন্দোলন হয়। আমরা থাইল্যান্ডে আমরা 2 বছর 3 বছর পরে আন্দোলন দেখি। আপনার 2 বছর আগে শ্রীলঙ্কাতে যে আন্দোলন হলো, মানুষ শ্রীলঙ্কার প্রাসাদ দখল করে সেখানে নাচানাচি করতেছে, সুইমিং পুলে গোসল করতেছে, মনে হয় যে প্রাসাদে সে কোনোদিন আর গোসল করার সুযোগ পাবে না। একটা চায়ের কাপও পর্যন্ত ভাঙে নাই মানুষ। থাইল্যান্ডে আমরা দেখি মাঝে মাঝে খুব আন্দোলন, আর আমাদের এখানে পরিকল্পিতভাবে 3 দিন 4 দিনের ভিতরে কিভাবে আমাদের এই প্রশ্নটি থেকেই যায় যে আসলে এই ধরনের ধ্বংসযজ্ঞ আসলে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে ঘটানো সম্ভব কি না। আমি উত্তর খুঁজবো, তবে আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শকদের সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সংঘাত সহিংসতায় কার দায় কতটুকু বোঝার চেষ্টা করছিলাম আমরা। ডক্টর নিজামুল হক ভাইয়া, আপনি যেটি বলছিলেন আসলে একটা সময় এসে এই পুরো আন্দোলনে একটি তৃতীয় পক্ষ ঢুকে গেছে, ঠিক এই জায়গাটিতে আমি আজ যদি আপনার কাছে আসি, অনেক বিশ্লেষকরাই বলবার চেষ্টা করছেন এরপরে আসলে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখলাম, যে সহিংসতা দেখেছি, পুরোটাই আসলে সুপরিকল্পিত। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আসলে এত বড় ঘটনা আদৌ সম্ভব বলে কি আপনিও মনে করেন? না, দেখেন পরে যেটা হয়েছে যে গণতন্ত্রের দেশ, সেখানে সরকারি দল, বিরোধী দল সবাই কোনো না কোনোভাবে সমর্থন বা কর্মীরা সম্পৃক্ত হয়েছে। এছাড়াও আপনি খেয়াল করবেন ঢাকা শহরে কিন্তু কিশোর গ্যাং আছে কিন্তু 130 থেকে 50টা। এই কিশোর গ্যাং কিন্তু ভাড়া খাটে, খুন, রাহাজানি, চাঁদাবাজির থেকে শুরু করে তারা হলো সবচেয়ে ফেরোসাস। তারাও কিন্তু মাঠে নেমেছে। যে সরকার থাকে তারা ওই ছাত্র আছে, কেউ অনেকেই ছাত্র আছে, ছাত্র কেউ ক্লাসে যায় না বা এই করে,
তারা যে সরকারি হারিয়েছে বা তারা সরকারি যে সরকার আছে সরকারি দলের নিয়ন্ত্রণে থাকে তারা। এছাড়া আমরা তো মিটিং করেছি, সেই ছোটবেলার কথা বলতেছি, তখন দেখছি কিছু টোকাই আছে ঢাকার শহরে, প্রায় 80 লক্ষ টোকাই আছে এরা, এবং সব শহরেই আছে, ওর টোকাই বলে আর কি, মানে পথ শিশু। এরাও কিন্তু দেখবেন মিছিলের আগে গিয়ে ঢিল দেয়, মিছিলের আগে এরাও কিন্তু রণক্ষেত্র আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যম ভবনগুলোতেও আমরা দেখেছি যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, একেবারে আসলে রাস্তার টোকাই দিয়ে কি এগুলো করা সম্ভব? ধ্বংসযজ্ঞ চলছে ঠিক আছে, একবারও কিন্তু মৃত্যুর কথা আসতেছে না। আপনার প্রায় অলিখিত, মানে কোনো সরকারে পর্যন্ত মৃত্যুর কোনো তথ্য দেয় নাই। পত্রিকাগুলোর থেকে বোঝা যায় যে প্রায় 203 জনের মতো জীবন গেছে। গ্রেপ্তার হচ্ছে আপনার, এর ভিতরেও ছাত্র আছে, সমন্বয়কারী 3 জন ডিবি হেফাজতে, 300 জন ছাত্র চক্ষু ঢাকা মেডিকেল কলেজে চক্ষু বিভাগে চিকিৎসা নিয়েছে, তার ভিতরে হয়তো 30-40 জন অন্ধ হয়ে গেছে। এরপরে আপনার হেলিকপ্টার ব্যবহার করে আপনার গ্রেপ্তার, ওই যে বলছে না যে চিরুনি অভিযান, এটা চালাচ্ছে, ঢালাওভাবে গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তারি বাণিজ্যও শুরু হয়ে গেছে। তো এগুলো তো সংকট সমাধানের জন্য অন্তরায়। আপনি একদিকে গ্রেপ্তার করবেন, একদিকে হেফাজতে নিয়ে যাবেন, আবার শিক্ষকরা আন্দোলন করতেছে, তাদের সাথে কথা বলবেন না, গোলমালটাকে তো জিয়ে রাখা হচ্ছে সরকারের তরফ থেকে। হক ভাইয়া, এই যে আসলে আমরা যে ধ্বংসযজ্ঞের কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আনাচে কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে, সেটি তো আসলে খুবই জরুরি। সবাই বলছিলেন যে আসলে এই ধরনের ধ্বংসযজ্ঞের যদি একটি সুষ্ঠু বিচার না হয়, এর পরবর্তী সময় হয়তো আমরা আবারও এরকম ধ্বংসযজ্ঞ দেখবো কিনা, সেই সম্ভাবনা। আমি আপনাকে বলি, 16 বছরে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নটা করেছে, যেমন পদ্মা সেতুর প্রাইড হলো আমাদের সেতু ভবন। পদ্মা সেতুর সাথে দেখেন মেঘনা কমিটি 2টা সেতু হলো, কিন্তু কেউ জানেও না, এমনকি টের পাওয়ার আগে 2 বছরের মধ্যে 2টা সেতু কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি দেখেন এই এলিভেটেড এক্সপ্রেস, এই যে দেখেন হানি ফ্লাইওভারের টোল প্লাজা, তারপরে দেখেন আপনার আমাদের মেট্রো রেল, যেগুলোতে আমাদের অর্থনীতি, যেগুলোতে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে, ঢাকা শহরে যানজট মুক্ত হচ্ছে, এবং কি দক্ষিণ অঞ্চলের 21টা জেলা যেটা সরাসরি উপকৃত হচ্ছে। আমাদের পণ্য সামগ্রী প্রতিনিয়ত দক্ষিণ অঞ্চল থেকে ঢাকাতে আসতেছে। এই অর্থনীতির যে জায়গাগুলো, যেখানে এমনকি কোটা আন্দোলনকারীরা কখনো এটা করতে পারে না, কারণ কোটা আন্দোলনকারীরা এরা শিক্ষার্থী, ওরা চাকরি পাবে ওই সমস্ত প্রদেশে। সেতু ভবনে সেতু যোগাযোগ সেতু মন্ত্রণালয় যেটা আছে, তার আন্ডারে আমাদের শিক্ষার্থীরা গিয়ে ক্যাডার সার্ভিসে ওখানে চাকরি করবে, অথবা নন ক্যাডারের যারা চাকরি পাবে তারাও সেখানে চাকরি করবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেখানেও আমাদের শিক্ষার্থীরা চাকরি করবে। যারা যেখানে চাকরি করবে ওই সমস্ত শিক্ষার্থীরা তো সে জায়গায় কোনোদিন ধ্বংস করতে পারে না। আমি শিক্ষার্থীরা বোধহয় জানেও না, পুলিশকে মেরে আপনি 2 পা উপরে উঠে টানিয়ে রেখেছেন, আপনি গাজীপুরে একজনকে মেরে আপনি টানিয়ে রেখেছেন লম্বা করে, শিক্ষার্থীরা এটা ভাবতেও তো পারে না। এমনকি এই আন্দোলনটা কিভাবে, এই যে প্রশিক্ষিত সন্ত্রাসী, তারা দেশবিরোধী, যারা দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, যারা শেখ হাসিনার উন্নয়নকে বাধাপ্রাপ্ত করতে চায়, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, দেশের উন্নয়নকে বিশ্বাস করে না, তারাই সে কাজটি করেছে। তাদের সাথে যারা জড়িত আছে এখন বিচারাধীন অবস্থায়, তাদেরকে যেটা সরকার বিচার বিভাগ একটা তদন্ত করছে, সেখানে আমি বলবো সেখানেও কিছু নিরপেক্ষ লোকরাও আনা উচিত। সেখানে ধরেন আমাদের অনেক বিচারপতি আছে যাদের এত ক্লিন ইমেজ আছে, এই সমস্ত লোকদেরকে সদস্য করা উচিত। আসলে যখনই আমরা এই ধরনের বড় কোনো সংঘাত সহিংসতা দেখি, আমরা কিন্তু আসলে দায় চাপিয়ে দেওয়ার এক ধরনের আমাদের দেশের সংস্কৃতি আছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিরোধী দলগুলো সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে। খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার আসলে এই ঘটনা, এই নাশকতার পিছনে মদদ দিয়েছে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিরোধী দলগুলো আসলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আদৌ আমরা সুষ্ঠু এক ধরনের সমাধানে যেতে পারবো কিনা, সেটি একটি বড় প্রশ্ন থেকে গেল। আমি আপনার উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশসন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
দেশসন্ধ্যা দেখছেন। গেল কয়েকদিন ধরে বাংলাদেশে যে সংঘাত সহিংসতা যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এম এ আজিজ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্থাপনায় গিয়েছেন এবং ধ্বংসযজ্ঞ দেখে তিনি যথেষ্ট আবেগ আপ্লুত হয়ে বলেছেন আসলে কোনোভাবেই আসলে এগুলো মেনে নেওয়া যায় না। এবং বারবার আমরা যখন দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এই ধ্বংসযজ্ঞের পরে পরিবেশ শান্ত করার জন্য আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর উপর আস্থা রাখতে হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আদালত পর্যন্ত শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরত যাবার কথা বলেছেন। এরপরেও কিন্তু আমরা এখনো সেই পরিবেশ ফিরে পেলাম না, সেটি কেন? দেখেন, ধ্বংসযজ্ঞ একটা স্বাধীনতা রক্ত দিয়ে স্বাধীন দেশে এটা কেউই কাম্য করে না, কিন্তু ধ্বংসযজ্ঞ অবিচার, অনাচার, সুদ, ঘুষ খাওয়া, অন্যায় করা সব দেশেই আছে। কিন্তু নির্মোহভাবে নিরপেক্ষভাবে যদি বিচারটা হয় তাহলে কিন্তু এটাকে কন্টেইন করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। যেমন ধরেন আপনি যেটা বলছেন যে এখন শিক্ষকরা, ছাত্ররা আন্দোলন করতেছে, শিক্ষকরাও আন্দোলনে আছে। আপনি দুটো পক্ষকেই কোনো কনফিডেন্সে নিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। আপনি শিক্ষকদেরকে ডাকলেন, ছাত্রদেরকে ডাকলেন যে তোমরা ক্লাসে ফিরে যাও, ক্লাসে শিক্ষক নাই, লাভ কি? এটা গোজামিলের কথা না? আপনি শিক্ষকদের তো, তারা তো শিক্ষিত লোক, তারা অযৌক্তিকভাবে, ছাত্ররা কিন্তু ইমোশনাল থাকে, তারা যা বলে এই জায়গায় খুব ঘাওড়ার মতো থাকতে পারে, কিন্তু শিক্ষকরা তো যুক্তি মানবে। আপনারা তার সাথে একবার ফর্মালি তো ভালো করে বসলেনও না, কথাও বললেন না। আমরা দোষারোপের যে সংস্কৃতির প্রশ্ন আপনাকে করেছিলাম বিরতির আগে, সেটাও কিন্তু দেখতে পেয়েছি। হ্যাঁ, বলতেছি যে আজকে দেখেন আমার সমকালে লেখা আছে দক্ষিণ এশিয়ার ভিতরে শিক্ষকরা সবচাইতে কম বেতন পায়, প্রায় ফকিন্নির কাছাকাছি। আর বাজেট অ্যালোকেশন দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে কম। আফগানিস্তানের চাইতেও কত বেতন কম, আফগানিস্তানের চাইতেও আপনার অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশন কম। চতুর্থ শিল্প বিপ্লবে শিক্ষা খাত যদি আপনি আধুনিক না করেন, ঢেলে না সাজান, এটাতে শিক্ষক, ভালো শিক্ষক না হলে, ভালো শিক্ষক এখন শিক্ষাদান করবে নাকি খাওয়ার চিন্তা করবে? তার খাওয়ার পয়সাটা দিবেন না, খাওয়ার পয়সা তো নাই অন্যের তুলনায়। আজকে স্টোরি লেখতে দেখেছেন তো, সুতরাং আসলে আমাদেরকে তাহলে এই যে শিক্ষকরা যে দাবিটা করতেছে, আপনি যদি এই দক্ষিণ এশিয়ার কনটেক্সটে দেখেন, এই দাবিটা একটু অবাস্তব না, একটু অসত্য না, এটুক মিনিমাম দাবি, এটুক মানে না কেন? আপনি আমলাদেরকে ওএসডি প্রমোশন দিয়ে কাজ দিতে পারেন না, বসায় রাখেন ওএসডি বানায়। নিশ্চয়ই আসলে যারা ক্ষমতায় থাকেন তাদের উপরে দায় অনেকটাই বেশি বর্তায়, সেটি যেমন সঠিক, তেমনি আসলে আমরা দেখতে পাচ্ছি বারবার বিরোধী দলের উপরেও কিন্তু নানান ধরনের অভিযোগ এসছে। বিশেষ করে লন্ডন থেকে আসলে এই ঘটনায় এক নাশকতার নির্দেশ দেওয়ার এক ধরনের অভিযোগের কথা আমরা শুনেছি। সেটি না, ঠিক আছে, এটা ডিবি প্রধান থেকে এটা আসছে, টাকা দিছে তারেক রহমান, ওখান থেকে নাশকতার হুকুম আসছে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলি আগে বললে পারলেন না কেন? আন্দোলনের আগে আপনার গোয়েন্দা সংস্থাগুলো গেল কোথায়? গরিবের টাকার ট্যাক্সের পয়সা বেতন নেয় না? এই দেশের বঙ্গবন্ধু হত্যা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু তখনও প্রশ্ন তুলেছি গোয়েন্দা সংস্থা কোথায়? গোয়েন্দা সংস্থা ঘটনা ঘটে যাওয়ার পরে, চুরি করে যাওয়ার পরে, তারপরে ওনারা সব এখানেই তো মতলববাজি, এখানেই বলা হচ্ছে যে এটা তৈরি করা হয়। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা, বিচারহীনতার কথা আপনি বলছিলেন। ডক্টর নিজামুল হক, একটু আপনার কাছে আসি, বিচারহীনতায় ভুগছে কি আসলেই আমরা? বিচারহীনতা বলতে তো বিচার তো হচ্ছে, আমরা তো দেখছি যে যখনই মানে বিভিন্ন বিচারের রায় হচ্ছে, তারপরে যে ধারাবাহিকভাবে দেখেন আমরা যুদ্ধাপরাধীর বিচার দেখেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার দেখেছেন, তারপর আরও বিচারগুলোতে হচ্ছে। আপনি কোন বিচারের কথা বলতেছেন মনে করেন? এই যে এখন আসলে যে নাশকতার ঘটনার কথা সেটা তো অবশ্যই আমি আপনাকে বলি, সেখানে যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় সেক্ষেত্রে আমরা কি আবারও তার মানে আমি মনে করি যে এবার যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা এই যে আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একজন মানে কি বলবো একজন যুদ্ধবাজ এবং কি একজন কুখ্যাত শাসক, সে যেভাবে গাজায় মানুষ মারছে এবং ধ্বংসস্তূপে পরিণত করেছে, ঠিক একই পরিণতি আমাদের এখানে করেছে। আমাদের এখানে আপনি দেখেন সেতু ভবন দেখেন, মেট্রো রেল দেখেন, এলিভেটেড এক্সপ্রেস দেখেন, নরসিংদীর কারাগার দেখেন, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেখেন, বাংলাদেশ টেলিভিশন আমাদের গর্বের প্রতীক। আপনারা যে মিডিয়াতে আমরা কথা বলছি, একসময় বাংলাদেশ টেলিভিশন দিয়েই তো সব কিছু আরম্ভ হলো। সে বিটিভি ভবনটা কীভাবে প্রথম বিটিভি ভবনটাকে আক্রমণ করেছে, পরিকল্পিত সন্ত্রাসী বাহিনী
বিটিপি ভবনটাকে এটাকে ধ্বংস করেছে। তারপরে কিশোর গ্যাংয়ের কথা উনি বলছেন তারা যুক্ত হয়েছে, তারা তো এত প্রশিক্ষিত না। আপনার মেট্রো রেলে সেখানে বিহারিরা যারা 71 সালে মুক্তিযুদ্ধের আগেই, আজিজ ভাইরা জানেন উনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমি আই রেসপেক্ট হিম, সেখানে সেই বিহারির সন্তানরা তাদের ধারাবাহিক যারা পাকিস্তানি বিশ্বাসী তারা এসে কিন্তু সেখানে সম্পৃক্ত হয়েছে। মিরপুরে প্রচুর বিহারি থাকে যারা টেম্পো চালায়, বিভিন্ন যানবাহন চালায় এবং ছোটোখাটো ইয়ে করে। ওই ট্রেন ওরা এবং ওদের সাথে ট্রেন বাহিনী এসে আপনার মেট্রো রেলের 2টা স্টেশনকে কীভাবে ধ্বংসলীলায় রূপান্তরিত করেছে। এই যে আমাদের, আমি মনে করি যে এটা স্বাভাবিক বিচার হচ্ছে, একটা ট্রাইব্যুনাল করা উচিত এবং কি এদেরকে এমনকি সঠিক বিচারটা হওয়া উচিত। কেন আমি বললাম যে বিচার বিভাগটা এমনভাবে করা উচিত যে কমিশন বা যে কমিটি করা হয়েছে সেখানেও আমি মনে করি যে যদি কমিটি করা হয়ে থাকে সেখানেও আমি মনে করি কিছু সমাজের ইমেজ সম্পূর্ণ ব্যক্তিত্ব যারা বিচারক ছিলেন, সাবেক সিনিয়র পার্সন, ওনাদেরকে দিয়ে একবার সত্য জিনিসটা বের করে আসলে জাতির কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে যে সঠিক বিচার করা হয়েছে। সেই দৃষ্টান্ত আমাদের সামনে আসা প্রয়োজন, সেটি খুবই জরুরি। এম এ আজিজ, আমরা আসলে যখন এই ধরনের ঘটনা ঘটছিল আমরা অনেক ধরনের গুজব দেখেছি। সেই গুজবকে থামাতে আমাদের আসলে সব ধরনের যোগাযোগ মাধ্যম, সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করতে হচ্ছে। সেটিও একটু জানতে চাই আপনার কাছে। না দেখেন, আমাদের আইসিটি প্রতিমন্ত্রী বলেছে যে ডেটা সেন্টার যে অফিস সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, যদি পুড়িয়েই দেওয়া হয়, আমি ছোট্ট একটা উদাহরণ দেই, ওই সময় পুড়িয়ে দেওয়ার পরেও 2টা টেলিভিশন লাইভ করেছে। কেমনে করলো? যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে না দেওয়া হয় তাহলে তো পারতো না, তার মানে পড়ে নেই। আবার আমাদের কাছে ফুটে যাচ্ছে, মাননীয় মন্ত্রী বারবার বলছেন যে ডেটা সেন্টার পুড়ে গেছে, তাদেরকে দেখান না কেন ভিডিও? কোনো টেলিভিশন দেখায় না কেন? ওখান থেকে শনাক্ত করেন। ডেটা সেন্টার যার যেখানে, ওখানে সিসি ফুটেজ সবই আছে, ক্যামেরা আছে, আপনি দেখেন না কেন? ওখানে সন্ত্রাসী ধরেন না কেন? যেদিন ওবায়দুল কাদের সাহেব বললেন যে আপনার কোটার সন্ত্রাসী, কোটার আন্দোলনকারীদের আমার ছাত্রলীগই যথেষ্ট, এরপরে যে হেলমেট বাহিনী নেমে গেল, রিভলভার দিয়ে গুলি করলো, প্রত্যেকটা বড় পত্রিকায় ছাপা হলো, হেলমেট বাহিনীর একটা ধরা পড়ে না কেন? আপনি এখন গ্রেপ্তারের জন্যে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, এটা কেমন কথা? আপনার ওই সময়ে যে হয়েছে, যেটা করলেন যে ধ্বংসযোগ্য হয়েছে, তখন কিন্তু জাতিসংঘের হেলিকপ্টার এবং জাতিসংঘের যানবাহন ব্যবহার করা হয়েছে। এগুলো কি মেসেজ দেয়? ডক্টর নিজামুল হক ভূঁইয়া, একটু আপনার কাছে আসতে চাই। প্রথমে আসলে যেটি বলে শুরু করেছিলাম, যে ঘটনা, যে রণক্ষেত্র আমরা বাংলাদেশে হতে দেখেছি সেটি নিঃসন্দেহে আমরা কেউ প্রত্যাশা করি না, এবং এখান থেকে নিশ্চয়ই আমাদের বেরিয়ে আসতে হবে। সেটি তৃতীয় পক্ষের শক্তি হোক কিংবা আসলে যাদেরই হোক, একটি দায়ভারের আসলে সুযোগ তৈরি করতে হবে। আপনাদের প্রত্যাশার কথা জানতে চাই একটু, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর নিজামুল হক ভূঁইয়া। আমি দেখেন, এবার এই আন্দোলনে, কোটা আন্দোলনতে বেরোয় আমরা শিক্ষকরা লাঞ্ছিত হলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটা চোখ অন্ধ হয়ে গেল, সাংবাদিক 3জন সাংবাদিক মৃত্যুবরণ করলো। দেখেন, টার্গেটেডকে সাংবাদিকরা, টার্গেটকে শিক্ষকরা, এবং কি তারপর টার্গেটকে দেশের অর্থনৈতিক উন্নয়নের যে মূল জিনিসগুলো, যেমন মেট্রো রেল, যেটা আমি পূর্বে বলেছি, সেগুলোকেও ধ্বংস করে দেওয়া হলো। তা আমি এখন যেটা মনে হয়, এটা শিক্ষার্থীরা করে নাই, এটা কোটা আন্দোলনকারীরা করে নাই। কোটা আন্দোলনকারীদের ভিতরে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছে, তুমি কি আমি কি রাজাকার, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য খণ্ডিত করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে আমাদের কোমলবতী শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, এরা স্লোগান পরিবর্তন করেছে, যখন শিক্ষকরা বা অন্যরা যখন বলেছে না এটা তো ঠিক না। তো সুতরাং তারা পরিকল্পিতভাবে এখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা এই কাজটি করেছে। আমি মনে করি যে এখন আমাদের শিক্ষার্থীদেরকে সময় এসেছে যে গার্জিয়ানরা বুঝতে পেরেছে তারা দেশকে ধ্বংস করতে চায়, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, এটাকে আফগানিস্তান বানাতে, আমরা আফগানিস্তানের চেয়েও খারাপ কিছু করতে চায়। আফ্রিকার অনেক দেশ আছে, কদিন পর পরে এখনও তো আমাদের সৈন্যরা গিয়ে সেখানে সমাধান করে থাকে। সেখানে আমাদের কি বাহিনী বলে না, শান্তি মিশনে গিয়ে আফ্রিকার দেশগুলো রক্ষা করে। আজকে আমাদের দেশটাকে আমরা আসলে সেই পর্যায়ে চলে যেতে চাই না। না, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি মনে করি শিক্ষার্থীদেরকে, তারা যখনই বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো তো আছে, খুব দ্রুত উন্নয়নের অগ্রগতিতে আসলে আমাদের বিষয়টা হলো, একটা বলছি ডেটা সেন্টার, আর একটা হলো নরসিংদীতে জঙ্গি থাকতো, সেই জঙ্গিদেরকে ওই জেলখানা ভেঙে সব যে কয়েদি বের করে দিয়েছে। এরপরে
জঙ্গিরা 2 জন অ্যারেস্ট হয়েছে, 2 জন না 3 জন গ্রেপ্তারও হয়েছে, আর বাকিরা সব ফেরত আসছে। এইখানে প্রত্যেক সময় বলা হয় বিএনপি জামাত আক্রমণ করেছে, এখানে তো সন্দেহ আছে। জঙ্গিরা জঙ্গিদের বের করে নেওয়ার চেষ্টা করতে পারে তো। অ্যাডভান্স যখন বলা হয় অমকে করছে অমকে করছে, তাহলে তদন্তটা আসবে কোত্থেকে? সবাই আসলে শেষ পর্যন্ত কি সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছে। সমাধানের জন্য আমার বক্তব্য শিক্ষক নেতৃবৃন্দের সাথে কথা বলুক, কোটার সংস্কারে ডিভিশন নিয়ে অফিসে না নিয়ে তাদের সাথে কথা বলুক, সরকারের পক্ষ থেকে সমাধান করুক। তারা ক্লাসে যাবে কি করে? তারা তো নিরাপত্তা চাইছে। ক্লাসে শিক্ষকরা স্ট্রাইকে আছে, ক্লাসে ডিবি সেন্টারে সমন্বয়কারীদের নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে, তাহলে তারা নিরাপত্তাটা কোথায়? গণগ্রেপ্তার হচ্ছে। আমি বলি শিক্ষকদের ব্যাপারে আমাদের সাথে মাননীয় সেতু সড়ক ও যোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাহেবের সাথে একটা বৈঠক হয়েছে ইতিমধ্যে। গত 2 দিন আগে শিক্ষকদেরকে নিয়ে আমাদের ফেডারেশন, যেহেতু আমি ফেডারেশনের মহাসচিব, আমাদের সাথে একটা ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের শিক্ষকদের এই দাবিগুলো সরকার মেনে নেবেন এবং আমরা অচিরেই শিক্ষাঙ্গনে আমরা ফেরত আসবো। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।